ইতিহাসের সবচেয়ে ঘৃণিত মানুষ সত্যি কি শান্তিতে মারা যেতে পেরেছিলেন? যে মানুষটিকে আজও বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে মনে করা হয়। জীবনের শেষ কয়েকটি বছর তার কেমন কেটেছিল? কি এমন হয়েছিল যে ক্ষমতা, সম্পদ আর নবাবের সিংহাসন সবকিছু থাকার পরেও তার জীবন শেষ হয়েছিল গভীর অসুস্থতা আর নিঃসঙ্গতার মধ্যে? আজ আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সেই কবরস্থানে, যেখানে চিরনিদ্রায় শয়িত আছেন বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত ব্যক্তি মীর জাফর। চলুন আজ তার জীবনের শেষ অধ্যায়ের ইতিহাস জানার চেষ্টা করি। 1757 সালের পলাশীর যুদ্ধ একজন নবাবের পতন ঘটায়নি, বদলে দিয়েছিল বাংলার ইতিহাসের গতিপথ। সেই যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থনে বাংলার নবাব হন মীর জাফর। অনেকের কাছে তিনি ছিলেন সফল, কিন্তু ইতিহাসের পাতায় তার নামের সঙ্গে জুড়ে যায় বিশ্বাসঘাতকতার অভিযোগ। সেই পরিচয় আজও তাকে অনুসরণ করে। নবাব হওয়ার পর প্রথম কয়েক মাসেই বুঝতে শুরু করেন যে ক্ষমতার স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই ক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রণ তার হাতে নেই। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একের পর এক শর্ত চাপাতে থাকেন। বিপুল অর্থ, সোনা, রূপা ও মূল্যবান সম্পদ কোম্পানির হাতে তুলে দিতে হয়। রাজকোষ ধীরে ধীরে ফাঁকা হতে থাকে, আর সেই সঙ্গে দুর্বল হতে থাকে বাংলার প্রশাসন ও অর্থনীতি। ভাবুন তো, এক বিশাল প্রাসাদের অন্ধকার ঘরে বসে আছেন বৃদ্ধ মীর জাফর। বাইরে বৃষ্টি পড়ছে, সামনে জ্বলছে একটি ছোট্ট তেলের প্রদীপ। মাথায় নবাবের পাগড়ি আছে, কিন্তু মুখে নেই কোনো আনন্দ। যেন ক্ষমতার বিনিময়ে তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত শান্তি। এরপর রাজনৈতিক পরিস্থিতি আরও বদলে যায়। ইংরেজরা তাদের স্বার্থে 1760 সালে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেন। পরে আবার পরিস্থিতি পাল্টালে তাকেই পুনরায় নবাব করা হয়, কিন্তু এবারও তিনি ছিলেন নামমাত্র শাসক। বড় বড় সিদ্ধান্তের নিয়ন্ত্রণ এখনও কোম্পানির হাতেই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মীর জাফরের বয়স বাড়তে থাকে। একসময় যিনি যুদ্ধ, রাজনীতি আর দরবারের কেন্দ্রবিন্দু ছিলেন, তিনি ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়, জীবনের শেষ দিকে তিনি নানান ধরনের শারীরিক অসুস্থতায় ভুগেছিলেন। যদিও তার অসুস্থতা নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত আছে, সেগুলোর সবই নির্ভরযোগ্য, ঐতিহাসিক প্রমাণে প্রতিষ্ঠিত নয়। প্রাসাদের বড় বড় দরবার আগের মতো আর বসত না। দিনের পর দিন তিনি নিজের কক্ষে বিশ্রাম নিতেন। আস্তে আস্তে রাজকার্যের বেশিরভাগ দায়িত্ব অন্যদের হাতে চলে যেতে থাকে। ক্ষমতার শিখরে পৌঁছানো একজন মানুষের শেষ জীবন যে এতটা নির্জন হতে পারে, হয়তো তিনি নিজেও কখনো কল্পনা করেননি। 1765 সালের শুরুতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। রাজ চিকিৎসকেরা চিকিৎসা চালিয়ে গেলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। অবশেষে 1765 সালের 5 ফেব্রুয়ারি মুর্শিদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মীর জাফর। আজও ঐতিহাসিকদের মধ্যে তার ভূমিকা নিয়ে নানা আলোচনা হয়, কিন্তু একটি বিষয় নিয়ে দ্বিমত নেই। 1757 সালের ঘটনাগুলো ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আজ এই কবরের সামনে দাঁড়িয়ে একটাই প্রশ্ন বারবার মনে আসে, যে মানুষ একদিন বাংলার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন ছিলেন, শেষ পর্যন্ত তার ঠিকানা হলো এই ছোট্ট নীরব কবর। ক্ষমতা, ধন, সম্পদ, রাজকীয় জীবন সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু ইতিহাসে মানুষের পরিচয় বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। মীর জাফরের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। কেউ তাকে বাংলার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলেন, আবার কেউ বলেন তিনি ছিলেন সেই সময়ের জটিল রাজনীতির খেলোয়াড়, যিনি শেষ পর্যন্ত নিজেও সেই রাজনীতির শিকার হয়ে পড়েছিলেন। কিন্তু যেই দিক থেকেই হোক না কেন, 1757 সালের পলাশীর যুদ্ধের তার সিদ্ধান্ত বাংলার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আজ শত শত বছর পরেও মানুষ এই কবর দেখতে আসে। কেউ ইতিহাস জানতে আসে, কেউ বিতর্কের সত্য খুঁজতে আসে।
আবার কেউ শুধু দেখতে চায় সেই মানুষটিকে যার নাম আজও বাংলার ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ইতিহাস আমাদের শুধু অতীতের গল্প শোনায় না, ইতিহাস আমাদের শেখায় একটি সিদ্ধান্ত কখনো কখনো একটি রাজ্য, একটি জাতি, এমনকি একটি যুগের ভবিষ্যৎও বদলে দিতে পারে। মীর জাফরের জীবনের সেই শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, এভাবেই মুর্শিদাবাদের অজানা ইতিহাস, নবাবের গল্প ও ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, আর এমন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।